তো খেয়াল করে আমরা দেখেন, দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ শিবালি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2017। নিচে তথ্যগুলো শিবালি লিমিটেডের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স শিট যেভাবে থাকে, দায় পক্ষ এবং সম্পদ পক্ষ আমাদের দুইটা পক্ষ দেওয়া আছে। আমাদের বলছিলাম যে এখানে ব্যালেন্স শিটের যে ভ্যালুগুলো থাকে এগুলোকে বলা হয় বুক ভ্যালু, আর নিচে যে ভ্যালুগুলো থাকে এগুলো সাধারণত মার্কেট ভ্যালু বলা হয়। মার্কেট। তো নিচের ভ্যালুগুলো দেওয়া আছে, দ্য সেলেবল ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস টাকা 2,50,000 অ্যান্ড দ্যাট অফ মেশিনারিজ টাকা 6 লাখ। মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেন্টরি অ্যান্ড ইনভেস্টমেন্ট ইজ টাকা 4 লাখ অ্যান্ড 2 লাখ রেসপেক্টিভলি। ইনভেস্টমেন্ট এবং ইনভেন্টরির বাজার মূল্য দেওয়া আছে। ডেপ্টরস আর টু বি ব্যাট এট দ্য এক্সটেন্ট অফ 5%। ডেপ্টর দেনাদারের উপর 5% হচ্ছে ব্যাড, মানে অনাদায়ী থাকবে 5%। ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট টাকা 10,000। প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 3 ইয়ার্স হ্যাভ বিন শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 50,000। আচ্ছা, এই বিষয়গুলো আমি আরো পরে বলতেছি। এখানে বলা হয়েছে যে বিগত বছরের প্রফিট গুলো দেখানো হচ্ছে 50,000 টাকা করে ইনক্রিজ হিসেবে দেখানো হয়েছে। লাস্ট 3 বছর, 3 বছরের আর কি প্রফিটটা 50,000 করে বৃদ্ধি করা আছে। The rate of return of the companies doing similar business is around 16%. এনআরআর দেওয়া আছে, নর্মাল রেট অফ রিটার্ন। অঙ্কে যে কোনো পার্সেন্টেজ সাধারণত থাকলে রেট অফ রিটার্ন, তারপরে ইনভেস্টমেন্টের যদি কোনো পার্সেন্টেজ এরকম বলা থাকে, তো সেক্ষেত্রে আমরা এটা বলবো এনআরআর, নর্মাল রেট অফ রিটার্নের মান দেওয়া আছে। এবার বলছে দেখো, ভ্যালু অফ দ্য গুডউইল অফ দ্য কোম্পানি। গুডউইল, এই কোম্পানির গুডউইলটা বের করতে হবে আমাদের। গুডউইল নির্ণয়ের কিন্তু এখানে প্রথম দিনের অঙ্কে কিন্তু বলেছিল যে আমাদের গুডউইলটা নির্ণয় করতে হবে সুপার প্রফিটে, বাট এরা কিন্তু কোনো মেথড উল্লেখ করি নাই। তো আমাদের একটা মনে রাখবা যে যদি কোনো মেথড উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা সুপার প্রফিট মেথড ইউজ করব। যদি কোনো মেথড উল্লেখ না থাকে, যেমন শুধু এখানে বলছে গুডউইল বের করো, আমাদের কিন্তু 5টা মেথড আছে গুডউইলের আমরা বলছিলাম। তো তার ভিতর কিছুই বলা নাই, কিছু বলা না থাকলে আমরা কোনটা করব? সুপার প্রফিট, ঠিক আছে। এটাই তো কিছু বলা নাই, তাই না ভাই? না, শেষে কিছুই বলা নাই, এই জন্য আমরা এটা সুপার প্রফিট করব, ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা, তো সুপার প্রফিট মেথডে আমাদের 5টা স্টেপ অথবা 6টা স্টেপ লাগে। 5টা অথবা 6টা, যেমন বিগত দিন আমাদের 5টা লাগছিল স্টেপ। যদি আমাদের লাস্টেরটা মাইনাস ফিগার আসে তাহলে 6টা স্টেপ লাগে না। তো সেই স্টেপ গুলো আমরা এখন আস্তে আস্তে নির্ণয় করব। প্রথম অবস্থায় আমাদের নির্ণয় করতে হয় ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড এর সূত্র আমরা বলছিলাম প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিসটা বাদ দিতে হয়। আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয় করতে গেলে কয়েকটা বিষয় আমরা বলছিলাম যে বাদ দিতে হয়, যেগুলো আসে না। যেমন গুডউইলটা আসে না, কিন্তু গুডউইলের পাশে অ্যাট কস্ট লেখা থাকলে আসে। তারপরে বাদ দিতে হয় নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমরা কিভাবে চিনবো? ইনভেস্টমেন্টের পাশে আইডিয়াল অথবা ফান্ড দেওয়া থাকে। আর 4টা ফিকশন অ্যাসেট আসে না। মানে সম্পদ পাশ থেকে আমার এই বিষয়গুলো বাদে বাকি সম্পদগুলো আমাকে নিতে হবে। আর একটা বিষয় বলছিলাম যে আমাদের এখানে সম্পদের দুইটা ভ্যালু থাকে সাধারণত। একটা ব্যালেন্স শিটের যে ভ্যালু এটাকে বলা হয় বুক ভ্যালু, আর নিচে যে ভ্যালুটা থাকে সেটাকে বলা হয় মার্কেট ভ্যালু। তো আমরা বলছিলাম যে সম্পদের মার্কেট ভ্যালু থাকবে সেই সম্পদের মার্কেট ভ্যালুটা নিতে হবে, কিন্তু যার মার্কেট ভ্যালু থাকবে না তার বুক ভ্যালু নিতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয়ে। আচ্ছা, তো এখন আমরা সেই হিসেবে সম্পদ পাশ থেকে খেয়াল করি। অ্যাসেট পাশে প্রথমে দেখেন লেখা আছে গুডউইল, এটা আসবে না। গুডউইলের পাশে অ্যাট কস্টের বিষয়টা আমি বলেছি, দেখেন নিচে দেখেন ল্যান্ড এন্ড প্রিমিসেস অ্যাট কস্ট, এই কথাটা, এই অ্যাট কস্ট শব্দটা যদি গুডউইলের পাশে থাকতো তাহলে সেই গুডউইলটা কিন্তু আমাদের এখানে নির্ণয়ে আসতো, আমাদের সেই নিয়মটাই বলেছি। কিন্তু এখানে গুডউইলের পাশে এরকম কিছু লেখা নেই, সুতরাং এই গুডউইলটা আসেনি। এবার দেখেন ল্যান্ড অ্যান্ড জি ভাই। প্রিমিসেস। ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস, আমাদের ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস বুক ভ্যালু আছে 1 লাখ, বাট এটা সেল ভ্যালু নিচে লেখা আছে সেলেবল ভ্যালু অফ ল্যান্ড এন্ড প্রিমিসেস টাকা 2,50,000। তাহলে আমরা নিয়ম অনুসারে বলছি যার মার্কেট ভ্যালু দেওয়া থাকবে তার মার্কেট ভ্যালু নিয়েই কাজ করতে হবে। এই কারণে আমরা ল্যান্ড এন্ড প্রিমিসেস কে 2,50,000 লিখছি, 1 লাখ না লিখে। ভাই লতা তারপরে কি হুম। দেখেন, অ্যাকসেপ্ট করে? বুঝি না। লতা মেবি ওয়েটিং রুমে ঢুকতে পারছে না। লতা নামে যা কেউ নেই, আলামিন ছিল একজন, তারে তো অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা,
এখন আসেন মেশিনারি, সেম কথা, মেশিনারি ছিল 7 লাখ, কিন্তু আমাদের নিচে দেখেন মেশিনারির বুক, সরি, আমাদের মার্কেট ভ্যালু দেওয়া আছে 6 লাখ, তাই আমরা মেশিনারি লিখছি 6 লাখ। ইনভেন্টরি ছিল 3 লাখ, ইনভেন্টরির নিচে মার্কেট ভ্যালু দেওয়া ছিল 4 লাখ, আমরা এই কারণে 4 লাখ লিখছি, 3 লাখ লিখি নাই। আচ্ছা এবার দেখেন ইনভেস্টমেন্ট ব্র্যাকেটে আইডিয়াল শব্দটা বলাই আছে, তাহলে বলেন তো এটা ট্রেডিং ইনভেস্টমেন্ট না নন ট্রেডিং ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টের ভাই পাশে আরেকবার আইডিয়াল একটু বলবেন? বলা হয়েছে, ইনভেস্টমেন্টের পাশে আইডিয়াল লেখা আছে, আইডিয়াল ক্যাশ বা আইডিয়াল নন লেখা আছে, ট্রেডিং ইনভেস্টমেন্ট। তাহলে এটা অবশ্যই নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। তো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট নির্ণয়ে আসে না, সেটা আমরা কিন্তু নিয়মেও বলে দিছি, সুতরাং ইনভেস্টমেন্ট আসবে না। এরপর দেখেন ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ব্যাংক, যেটা ছিল এটাই বসছে 1.5 লাখ। তারপরে প্রিলিমিনারি এক্সপেন্স, এটা কি বলেন তো? প্রিলিমিনারি এক্সপেন্সটা কি? মৌলিক সম্পদ। ফিকশন অ্যাসেট বা অলিক সম্পদ, এটাও কিন্তু আসবে না আমাদের। আচ্ছা তারপর আছে ডেপ্টর, দেনাদার আসে, বাট দেনাদারের ভিতর দেখেন 5% আপনার ব্যাড বলা আছে, নিচে লেখা আছে ডেপ্টরস আর ব্যাড টু দ্য এক্সটেন্ট অফ 5%। তার মানে আপনি দেনাদারের থেকে 5% পাবেন না, তাহলে পাবেন কত, আদায় করতে পারবেন কত পার্সেন্ট? 95%। তাই আমাদের সানডি ডেপ্টরস 1 লাখ গুণ 95%, 95,000 করা হয়েছে। এই হচ্ছে আমাদের সম্পদ পাশের ব্যবহার। সম্পদ পাশের টাকা পয়সা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নাই? তাহলে এগুলো আমরা যোগ করলাম, যোগ করলে আসছে 14,95,000, এটা পেলাম প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেট। এখান থেকে চলতি দায় বাদ দিতে হবে। আমাদের চলতি দায়ের ক্ষেত্রে গত ক্লাসে একটা ছিল, তাই আমরা কারেন্ট লায়াবিলিটিস লিখে ব্র্যাকেট দিয়ে সেটা বসাইছিলাম, একাধিক থাকলে আমরা হেডলাইন দিয়ে তারপর আমরা মাইনাস করব। লেস কারেন্ট লায়াবিলিটিস দিয়ে দেখেন দুইটা চলতি দায় আছে, এটা বাম পাশের দিক খেয়াল করেন, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। এই প্রভিশন ফর ইনকাম ট্যাক্স অথবা ইনকাম ট্যাক্স পেয়াবেল, এগুলো একই কথা আর কি। তাহলে এটা আমার চলতি দায় এবং ক্রেডিটর্স এটা আমার চলতি দায়, এই দুইটা চলতি দায় ছিল আমার অঙ্কের ভিতর। ভাই আরেকটা কোনটা? ও ক্রেডিটার্স, হ্যাঁ পাই। আচ্ছা তাহলে দেখেন 1 লাখ 1 লাখ মোট 2 লাখ, বাদ দিলাম ভাই আমরা থাক। এই দায়ের গুলোরও কি কোনো সেল ভ্যালু বা মার্কেট ভ্যালু থাকতে পারে? না, দায়ের কখনো মার্কেট ভ্যালু সেল ভ্যালু থাকে না, দায় ওইটা সবসময় ওখানেই থাকে। শুধু সম্পদ গুলোরই এই মার্কেট ভ্যালু থাকবে? হ্যাঁ। আচ্ছা। আর দায়ের সর্বোচ্চ একটা ক্রেডিটর্স থাকতে পারে, একটা অঙ্কে আছে, সেটা সামনে থাকলে, কিন্তু ওটা 99% ক্ষেত্রে থাকে না, সেটা তুমি সামনে পাবা, অঙ্ক করার মধ্যেই এক জায়গায় পাবা। সেখানে হয়তো কি ওইটা নিচে ভ্যালু থাকে না, আমাদের ওই যে তোমার ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস বলছি, সেই হিসেবে দেখা গেল এখানে তোমার ওই যে 1 লাখ আছে আর ব্র্যাকেট দিয়ে দেখা গেল 80,000 বা 90,000 থাকতে পারে। ঠিক আছে, সে বিষয়ে পাবা সামনে, বাট এটা না থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার বুক ভ্যালু নিয়ে কাজ করতে হয়। আচ্ছা তাহলে এটা আমরা দুটো যোগ করে বাদ দিলাম, আমার সি আসলো, ক্যাপিটাল এমপ্লয়েড আসলো 12,95,000। এনি কোশ্চেন সি নিয়ে? কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, না হলে স্ক্রিনশট দেবেন, পরের স্টেপে যাব। ভাইয়া এই যে কারেন্ট লাইবিলিটিস যদি আমার এখানে আমি মার্কেট ভ্যালু যদি থাকে, সেক্ষেত্রে কি আমি মার্কেট ভ্যালু নিয়ে কাজ করব? মার্কেট ভ্যালু তো নিচে থাকবে না, সেটা তো বলেই দিলাম। ওইটার হয়তো ক্যারিং ভ্যালু থাকতে পারে, সেটা হচ্ছে মানে পাওনাদারের কাছে পাবা 1 লাখ, আর ব্র্যাকেটে মূল্য হচ্ছে রিয়ালাইজ ভ্যালু থাকে, সে রিয়াল আদায় করতে পারলাম কতটুকু, সেটার বিষয় থাকতে সেইটুকু। পারে। সেইটুকু থাকতে পারে, হ্যাঁ, সেটা যখন আসবে না আলোচনা করবানি, ওটা 99% অঙ্কে থাকে না। এখন ওই 1% নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই, যখন আসবে না আমি বলে দিবানি। আচ্ছা। আচ্ছা ভাই, এইটু ঠিক আছে। ওকে, এবার সি গেল, এবার আসবেন আমাদের এসি, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, যেখানে আমাদের সূত্র ছিল, আমরা বলছিলাম সি থেকে হাফ অফ দা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট বাদ যায়। তো আমরা আসবো সেই আমাদের স্টেপ নাম্বার 2 তে, এসি। তো এসি দেখেন ফার্স্টে লিখছি সিই স্টেপ নাম্বার 1, 12,95,000। এবার লেস হাফ অফ দা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। গতদিনও বলছিলাম, আবারও বলতেছি, এই জায়গায় কিন্তু লাইন একটা, বাট এর ভিতর কাজ আছে অনেক। সেটা কি কি দেখেন, এখানে বলছে হাফ অফ দা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। আপনারা এইভাবে মনে রাখতে হবে যে কারেন্ট ইয়ার প্রফিটটাকে আগে বসাবো, তার অ্যাডজাস্টমেন্ট করে তার হাফ করতে হবে। এটা আমি গত ক্লাসে এইভাবে বুঝাইছিলাম, যে আমরা এই লাইনটা লিখবো, লেখার পরে স্টেপ বাই স্টেপ আমাকে আগাতে হবে। তাহলে আগে লিখতে হবে কারেন্ট ইয়ার প্রফিট, তার অ্যাডজাস্টমেন্ট করে তার হাফ করতে হবে। তাহলে দেখেন কারেন্ট ইয়ার প্রফিট এখানে
3 লাখ আমি কিভাবে লিখলাম দেখেন, বাম পাশে ডায় পাশে প্রফিট ফর দ্য ইয়ার, দেখেন প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার 3 লাখ লেখা আছে দেখেন। হ্যাঁ আছে। তাহলে সেই প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার আমরা 3 লাখ লিখলাম। লেখার পরে এরপরে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। মুক্তা বলো, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের ভিতর কয়টা জিনিস আসে আমরা নিয়মে বলছিলাম? একটা হচ্ছে ব্যাড ডেট, একটা হচ্ছে ইন্টারেস্ট অন নট ট্রেডিং ইনভেস্টমেন্ট, মানে টোটাল হচ্ছে পাঁচটা ছিল। হ্যাঁ 5টা ছিল। সেটা আমি প্রতিদিন অঙ্কেই বলবো, কারণ তাহলে প্রতিদিন বললে মনে থাকবে, বাস নিজেরাও মনে রাখার চেষ্টা করবা। প্রথমে ছিল ব্যাড ডেট, মানে প্রথম সেকেন্ড তো না, এটা জাস্ট সিরিয়াল অনুযায়ী মুখস্থ রাখার জন্য, এটা তোমার আগে পিছু হলে সমস্যা নেই। ব্যাড ডেট ছিল মাইনাস ফিগার, ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ছিল মাইনাস ফিগার, ইন্টারেস্ট অন লং টার্ম লায়াবিলিটি ছিল প্লাস ফিগার, তারপর তোমার ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি ছিল প্লাস ফিগার, আর ছিল ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, এগুলো ছিল মাইনাস ফিগার, স্থায়ী সম্পত্তির অবচয়। সো এই 5টা বিষয় মিলিয়াস অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসে, এর বাইরে কিছু আসে না। সুতরাং আমাকে প্রত্যেকটা অঙ্কেই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট আমি যখনই লিখবো তখন আমার এই বিষয়গুলো কোথায় কোথায় আছে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এবার আসেন, প্রথমে ব্যাড ডেপ্টের বিষয় যেহেতু আমরা বলছিলাম, ব্যাড ডেপ্ট কিন্তু অঙ্কের মধ্যে ছিল, ওই যে ডেটর্স এর 5% ব্যাড ডেপ্ট বলা ছিল সমন্বয়ে, ডেপ্টরস এর 5% ব্যাড ডেপ্ট। আমরা ব্যাড ডেপ্ট ছিল আমাদের দেনাদার ছিল মোটে 1 লাখ, তার 5% অনাদায়ী। তো সেটা আমরা 1 লাখ গুণ 5% দিয়ে 5,000 টাকা প্রথম কলামে মাইনাস ফিগার লিখছি, যেহেতু ব্যাড ডেপ্ট বলছিলাম মাইনাস ফিগার আসে। এরপরে আসেন ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্টের বিষয়টা একটু খেয়াল করি। দেখেন আমাদের আগের অঙ্কের ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমরা 10% কেটে বের করছিলাম, আর এই জায়গায় কাটিনি, কেন কাটিনি একটু খেয়াল করেন। দেখেন আপনাদের আমরা যখন আমি বলছিলাম একটা কথা, কিন্তু সুদ, ডেপ্রিসিয়েশন এগুলো কিসের উপর কাটতে হয়? বুক ভ্যালুর উপর কাটতে হয়। সুদ এবং ডেপ্রিসিয়েশন কিসের উপর কাটতে হয়? বুক বুক ভ্যালুর ভ্যালুর উপর। উপর। এবার এখন দেখেন, আমি যে ব্যালেন্স শিটটা পড়ছিলাম, এই ব্যালেন্স শিটের মধ্যে ইনভেস্টমেন্ট আইডিয়াল বলা ছিল, তার মানে এটাই তো নন ট্রেডিং ছিল। হুম। হ্যাঁ 1 লাখ। 1 লাখ টাকা কিন্তু নন ট্রেডিংই ছিল, খেয়াল করেন। এবার নিচে যায় দেখেন লেখা আছে ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট ইজ টাকা 10,000। আপনি ইনভেস্টমেন্ট থেকে 10,000 টাকা ইনকাম পাইছেন। এই ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট বা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এগুলো মূলত কিন্তু একই কথা, অর্থাৎ বিনিয়োগ থেকে সুদ পাইলেই সেখানে আপনার আয় হয়। বিনিয়োগ থেকে হুম। সুদ পাইলে সেখানে কি হয়? আয় হয়। আয় আয় হয়। হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমি বলছি এখানে 2 ধরনের ইনভেস্টমেন্ট আছে, ট্রেডিং ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। ট্রেডিং ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর কখনোই আপনি সুদ পাবেন না। ট্রেডিং ইনভেস্টমেন্ট থেকে আপনার কোনো ফিডব্যাক আসবে না। ট্রেডিং ইনভেস্টমেন্ট থেকে কখনোই আপনি কি পাবেন না? সুদ পাবেন না সুদ বা আয় পাবো। পাবেন না। এখানে যা পাবেন সব নন ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর আয় পাবেন। তাহলে দেখেন নিচে আমার যে আয়টা পাইছি, তাহলে অবশ্যই এটা আমার নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থেকে আসছে। বুঝতে পারছেন? হুম। তাহলে নিচে আমি আবারও কিন্তু রিপিট করতেছি, যেহেতু আমার ব্যালেন্স শিটে একটাই ইনভেস্টমেন্ট ছিল এবং সেটা নন ট্রেডিং, সুতরাং ওইটা থেকে কোনো আয় পাওয়া মানে তার সুদ এটা আর কি। বুঝতে পারছেন আমার কথা? আর ট্রেডিং ইনভেস্টমেন্টের কখনো সুদ হয় না, এটা মনে রাখবেন। তাহলে আমার এই 10,000 টাকা যে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদ আমার অ্যাডজাস্টমেন্টের শর্ত অনুযায়ী এখানে আসে, এটা নিয়ে আমার কোনো কোনো কনফিউশন আছে কারো? না ভাই। ভাই আর একটু বলবেন, মাত্র কি বলবেন? বলছি যে এই যে 10,000 টাকাটা আমাদের নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদ, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না নেই। নাই, তাই আমরা লেখেন ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হিসেবে ওই 10,000 টাকা দিছি, মাইনাস ফিগার, ক্লিয়ার? হ্যাঁ। এখন আসেন, এই 10,000 টাকা যদি অঙ্কে দেওয়া না থাকতো আমরা কিন্তু 10,000 টাকা আবার বেরও করতাম কিভাবে? এই মনে করেন ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট টোটালি অঙ্কে নাই, আমার নিয়ম অনুযায়ী ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে কি নন ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর 10 পয়সা সুদ কাটতে হবে। তাহলে হ্যাঁ আমাদের হ্যাঁ। ওই যে ইনভেস্টমেন্ট আইডিয়াল, ওটা তো বুক ভ্যালু ছিল 1 লাখ, তার উপর 10% কাটলেই দেখেন 10,000 টাকায় আসতো। তার মানে এখানে সুদটা কেটে দেওয়া আছে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। জি ভাই। ওকে। এরপর আসেন স্থায়ী সম্পত্তির উপর অবস্থান নির্ণয় করতে হয়। আমরা বলছিলাম যদি সম্পত্তির পাশে অ্যাট কস্ট লেখা থাকে তাহলে আমরা সেই সম্পদগুলোর উপর অবস্থান নির্ণয় করব। কিন্তু যদি ডেপ্রিসিয়েশন রেট দেওয়া না থাকে, মুখস্থ 2টা রেট আমরা বলছিলাম। আমাদের কিন্তু একটা সম্পত্তির পাশে, 5%। সম্পত্তির পাশে আমাদের কিন্তু সম্পত্তির পাশে অ্যাট কস্ট লেখা ছিল, কিন্তু নিচে কোনো ডেপ্রিসিয়েশন রেট দেওয়া ছিল না।
সেক্ষেত্রে বলা ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর 2%, অন্যান্য ফিক্সড অ্যাসেটের উপর 10%। এই নিয়মটা ছিল। হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর 2% এবং অন্যান্য স্থায়ী সম্পত্তির উপর কত পার্সেন্ট? 10%। 10%। সুতরাং আমার এখানে ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস বা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা যাই বলি না কেন, এখানে আমাদের অ্যাট কস্ট বলা আছে, তার মানে এর উপর আমাদের ডেপ্রিসিয়েশন কাটতে হবে। তাই আমাদের এখানে রেট দেওয়া ছিল না, তাই আমরা দেখেন 2% নিয়ম অনুযায়ী 2% কাটছি। ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস 1 লাখের উপর 2%, মাইনাস ফিগার 2000। আবার আপনার দেখেন মেশিনারিও অ্যাট কস্ট লেখা ছিল, তাহলে মেশিনারি হচ্ছে আদার ফিক্সড অ্যাসেট। সেই ক্ষেত্রে আমরা 7 লাখের উপর 10%, 70,000 টাকা মাইনাস ফিগার কাটছি। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে 4টা আইটেম আসছে, 4টা আইটেমের টাকা পয়সা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, না ভাই নেই। কারো কোনো কোশ্চেন নাই? অঙ্কে হ্যাঁ, শক্তি কিছু বলবা? ভাই বলতেছি কি, হুম। প্রত্যেকটা অঙ্কে কি এই যে ল্যান্ড এন্ড এগুলো কি বের করে নিতে হবে আমাদের? না, সব অঙ্কে নিতে হবে এমন কোনো কথা নেই, তবে এখানে কি দু একটা নোট প্রযোজ্য আছে। কেউ চাইলেও আপনার ডেপ্রিসিয়েশন কাটতে পারেন, আবার কেউ না চাইলেও কাটতে পারেন। মানে আপনি যদি ডেপ্রিসিয়েশন না কাটতে চান টোটালি, আপনি যদি ডেপ্রিসিয়েশন আচ্ছা, টোটালি না কাটতে চান, সেটার বিষয় অন্যরকম থাকে। কিন্তু কথা হচ্ছে বইতে কয়েকটা বইতে কয়েক রকম আছে। কোনো জায়গায় ল্যান্ড এন্ড প্রিমিসেস এর উপর অ্যাট কস্ট থাকলে, মানে সম্পত্তির উপর কস্ট থাকলেই মাস্ট অবচয় কাটতে হবে, এরকম কয়েক জায়গায় লেখা আছে। যেমন আমি যে বইটা নিয়ে বসে আছি এই বইটায় কিন্তু কাটছে, আবার দু এক জায়গায় কাটি নাই। সুতরাং এই বিভ্রান্তিতে না যে আমরা কাটার চেষ্টা করব, কারণ যেহেতু অ্যাডজাস্টমেন্টের মধ্যে এগুলো আসে। কিন্তু আপনি যদি না কাটেন আচ্ছা, তাহলে সেটাও নোট দিতে হবে, কাটলে কোনো নোটের প্রয়োজন নাই। ঠিক আছে? ঠিক আছে। তো আমরা শিখবো কাটবো। কস্ট অ্যাট কস্ট থাকলে অবচয় কাটবো, যেটা কাটার বিষয় আমরা সেটা কাটবো। সবসময় তো কাটবো না। সিম্পল যদি অ্যাট কস্ট না থাকতো তাহলে তো আমি জোর করে সুদ কাট ডেপ্রিসিয়েশন কাটতাম না, কাটলাম। কিন্তু আমাদের যেহেতু শর্ত বলেছি অ্যাট কস্ট উল্লেখ আসলে কাটবো, তাহলে কাটবো। সবার জন্যই একই রকম। তো দেখেন এই 4টা যোগ বিয়োগ করে আমরা মাইনাস ফিগার 87,000 পাইছি। 4টা যোগ বিয়োগ করে মাইনাস ফিগার 87,000 পাইছি। 3 লাখ থেকে 87,000 বাদ দিলে থাকলো 2,13,000। এখনো কিন্তু আমাদের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট শেষ হয়নি, মানে অ্যাডজাস্টেড প্রফিট, সে কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট শেষ হয়নি। কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট শেষ হবে, এরপরে ইনকাম ট্যাক্স কাটতে হবে 40%। ইনকাম ট্যাক্স রেট দেওয়া না থাকলে 40% কাটতে হবে। তাই আমরা দেখেন লেস ইনকাম ট্যাক্স 40%, 2,13,000-এর উপর 40% কাটলে হবে 85,200। দিয়ে 2,13,000 থেকে 85,200 বাদ দিলে 1,27,800। তাহলে এই যে 1,27,800, এইটাই মূলত হচ্ছে কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। এবং আমাদের নিয়ম অনুযায়ী হাফ করতে হবে। কি করতে হবে? এটার হাফ বা অর্ধেক হাফ করতে করতে হবে। হবে। তাই এটাকে ভাগ দিছি, এই দাগটা মানে ভাগ 2। 2 দিয়ে ভাগ করলে এই 63,900 নামই মূলত হচ্ছে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে উপর থেকে অবশ্যই এটা মাইনাস করার কথা, আমাদের লেস করা ছিল, এটা থেকে এটা বাদ দিলাম। আমরা এসিই কে পেয়ে গেলাম 12,31,100। এসিই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাই নেই। পরের স্টেপে যাব, স্ক্রিনশট দিলে দেন। আচ্ছা, হ্যাঁ ভাই। আমাদের কিন্তু বলেছিলাম সুপার প্রফিট মেথডে প্রথম 2টা স্টেপই একটু শুধুমাত্র বড়, এরপরে কিন্তু সব দেখবেন ছোট ছোট। তো বড় 2টা স্টেপ কিন্তু হয়ে গেল, এরপর স্টেপ গুলো অ্যাজ ইউজুয়াল ছোট ছোট পাবো আমরা। এরপর আমাদের হচ্ছে এএমপি, অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট। এএমপি এএমপি সূত্র আমরা লিখেছিলাম অ্যাভারেজ প্রফিট প্লাস অথবা মাইনাস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট মাইনাস ইনকাম ট্যাক্স। তো আমরা অ্যাভারেজ প্রফিট বলতে আমাদের অঙ্কটা কয় বছরের এইটা আমাকে আগে বুঝতে হবে। সেই অনুযায়ী আমাকে হচ্ছে অ্যাভারেজ প্রফিটটা বের করতে হবে। সবাই একটু খেয়াল করে আমরা, আমাদের নিচে একটা কথা বলা ছিল, দেখেন প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 3 ইয়ার হ্যাভ বিন শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 50,000। হচ্ছে আমাদের বিগত 3 বছরের প্রফিটটা 50,000 টাকা করে বৃদ্ধি করা আছে। খেয়াল করেন, মানে বিগত 3 বছর অঙ্ক, এটা অঙ্কটা 3 বছর, এটা তো মোটামুটি বুঝতে পারতেছি আমরা নাকি? হ্যাঁ। এখন আসেন এই 3 বছরের প্রফিটটা কাউন্ট করব কিভাবে আমরা, এইটা হচ্ছে বিষয়।
সো 3 বছর করতে 50,000 প্রতি বছর বাড়বে। এখন আপনার কারেন্ট ইয়ার প্রফিট কিন্তু অঙ্কে পেয়ে গেছেন, আপনি কত টাকা পাইছেন? 3 লাখ পাইছেন না? কারেন্ট ইয়ার প্রফিট 3 লাখ পাইছেন, অঙ্ক আপনি বলতেছেন 3 বছরের, তাহলে 1 বছরের তো প্রফিট পাইছেন, তাহলে এখনো বাকি থাকে আর কয় বছরের প্রফিট কাউন্ট করা? 2 বছর। বছরে। এবার এই দুই হুম। বছর বলছে প্রতি বছর 50,000 টাকা করে বাড়বে, খেয়াল করেন। তাহলে আপনার প্রতি বছর 50,000 টাকা করে বাড়তে বাড়তে এখনই তো 3 লাখ হয়েছে কারেন্ট ইয়ারে। হ্যাঁ। তাহলে এর দেখেন, এখন যদি 3 লাখ হয় তাহলে তার আগের ইয়ারে কত ছিল, যে এখন 50,000 বৃদ্ধি পেয়ে 3 লাখ হয়ে গেল, তাহলে এর আগের ইয়ার অবশ্য 2.5 লাখ টাকা ছিল, 2.5 লাখের সাথে 50,000 বাইরেই তো 3 লাখ হয়েছে, বুঝতে পারছেন? এরপর দেখেন, হুম। তাহলে তার আগের ইয়ারে কত ছিল, ওই 2.5 লাখের থেকে তার আগের ইয়ারে অবশ্যই 2 লাখ ছিল, 2 লাখের সাথে 50,000 যোগ হয়েই তো 2.5 লাখ হয়েছে। হ্যাঁ। কথা কি বুঝতে পারছেন নাকি বোঝেননি? তার মানে প্রতি বছরে 50,000 করে ইনক্রিজ হচ্ছে। ইয়েস, সেটাই বলেছে তো, আপনি নিচে দেখেন ও সেটাই কথা বলছে যে প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার্স দেখানো হয়েছে প্রতি বছর ইনক্রিজ হয়েছে 50,000 টাকা করে। তাহলে আমার ইনক্রিজ হইতে হইতে তোমার এখন আছে কত, 3 লাখ। ইনক্রিজ হইতে হইতে এখন কত আছে, 3 লাখ। তোমার বলছে 50,000 করে বাড়বে, তাহলে এর আগের ইয়ারে যা ছিল, কত ছিল, নিশ্চয়ই এর থেকে 50,000 কম ছিল, 50,000 যোগ করেই তো তুমি 3 লাখ পাইছো। হ্যাঁ। তার আগের ইয়ারে আর একটু 50,000 কম ছিল। তাহলে দেখো শেষের দিক থেকে তুমি হিসাব করলে দেখো 2 লাখ প্লাস 2 লাখ, 2,50,000, 3 লাখ, সেই কিন্তু 50,000 করে ইনক্রিজই হয়েছে, হয়েছে না? জি ভাই। এটা নিয়ে কারো কোনো কথা আছে, এই 3 বছরের প্রফিটটা কিভাবে আসছে? না ভাই, না। ঠিক আছে। নাই, ওকে, তাহলে যেহেতু 3 বছরের অঙ্ক, আমরা 3টা প্রফিট লিখে ভাগ দিছি 3, এটা দিলে আমরা এভারেজ প্রফিট পাবো। এবার ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের বিষয়টা গত ক্লাসেও বলছিলাম, আবারও বলতেছি, এখানে বলেছিলাম আমরা প্লাস অথবা মাইনাস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, এটা ডিপেন্ড করবে স্টেপ 2-র উপর। এই যে আমরা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের 4টা আইটেম পাইছিলাম, এই 4টা আইটেম মিলায়ে আমার হচ্ছে 87,000 টাকা মাইনাস ফিগার। সুতরাং এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে এখানে আমরা পাইছি মাইনাস ফিগার, তাই এখানে দেওয়া হয়েছে মাইনাস। যদি 87,000 প্লাস আসতো তাহলে আমরা এখানে অ্যাড লিখতাম ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। তাই আমরা এখানে দেখেন যেহেতু আগে মাইনাস, তাই এখানেও মাইনাস করছি, 87,000 করলে আমরা পাইছি 1,63,000। লাস্টে ইনকাম ট্যাক্স 40% বাদ দিলে এএমপি পেয়ে যাচ্ছি। কোনো হ্যাঁ। কোশ্চেন এএমপি সম্পর্কে? না ভাই। ওকে, তোমাদের তো এখানে কে যেন ছবি দিছে, কৃষ্ণা, নতুন বইতে C12 এটা, টাকা মনে হচ্ছে সেরকমই আছে। হুম, 50,000 করে বাড়ছে, কিন্তু কোম্পানির নামটা চেঞ্জ আছে শুধু, ঠিক আছে? নতুন বই যারা, তারা C12 খুঁজে নিও। ভাইয়া C12 আপনি যে ম্যাথটা পড়াচ্ছেন সেই ম্যাথের সাথে কিন্তু এই ম্যাথের কোনো মিল নাই। কেন? মানে আপনার সমাধানের সাথে এই সমাধানটা না কোনো মিল পাচ্ছি না। এসকেও মানে একটু অন্যরকম আসছে, আবার এএমপিটাও অন্যরকম আসছে। আপনি বইয়ের সমাধান দেখতেছেন কেন? আমি আপনার অঙ্ক দেখতে বলছি, সমাধান তো দেখতে বলিনি আপনাকে। ম্যাথ মিল আছে, C12 আর আপনি যে ম্যাথ দুটোই একই রকম। ওই তো ডেপ্রিসিয়েশন কাটেনি এই জন্য, আর মিল আম- আছে মোটামুটি সব। আমি তো বললাম সেটা, যে ডেপ্রিসিয়েশনের বিষয়টা এটা অন্যরকম একটা বিষয়, এটা তো বললাম যে কোনো বইতে কাটছে কোনো বইতে কাটে, যেটা কমার্স পাবলিকেশনের বইতে আমার কাছে যে বইটা আছে সেটাই কাটছে, সে সলিউশন কি আপনার আমার দেখাইতে হবে যে কাটছে কিনা? দেখাবো? আর এমনি মোটামুটি ঠিক আছে সব আর কি। এখন আপনার যদি মনে হয় যে আমি যেটা করাচ্ছি এটা আপনার বোধগম্য হচ্ছে না, তাহলে আপনি বোর্ড সলিউশন দেখতে পারেন, সমস্যা নেই। আমার দেখেন, কাছে তো আপনি যেটা আছেন সেটা আমার কাছে বেশি বুঝতে পারছি, কারণ প্রথম অঙ্কটা ওইভাবে করাইছেন এর জন্য বইয়েরটা আমি বুঝতেছি। আচ্ছা, এএমপি গেল আমাদের, এবার আসেন আমাদের থার্ড স্টেপের পরে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে আমরা বলছি নর্মাল প্রফিট বের করতে হবে। নর্মাল প্রফিটের সূত্র অনুযায়ী দেখেন আমাদের লেখা ছিল এসিই গুণ এনআরআর, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের সাথে নর্মাল রেট অফ রিটার্ন গুণ করতে হবে। সো আমরা এসিই পাইছিলাম হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে 12,31,100।
এবার এর সাথে এনআরআর গুণ করব, এনআরআর গুণ করলে হবে 16%। দেখেন এনআরআর দেওয়া ছিল অঙ্কে 16% ছিল। হ্যাঁ ছিল। আচ্ছা, এই 16% গুণ করার পর আমরা আমাদের সেই এনআরই পেয়ে গেলাম, নর্মাল প্রফিট পেয়ে গেলাম 1,96,976। তারপরে স্টেপ ছিল সুপার প্রফিট। সুপার প্রফিট অনুযায়ী আমাদের সূত্র ছিল এএমপি মাইনাস এনপি, অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট আমরা বাদ দিই। সেখানেও দেখেন আমাদের এএমপির পরিমাণ ছিল 97,800 মাইনাস নর্মাল প্রফিটের পরিমাণটা ছিল হচ্ছে আমাদের এখানে 1,96,976। তাহলে এটাও দেখেন নেগেটিভ আসছে। সুতরাং নেগেটিভ আসলে আর স্টেপ 6 পর্যন্ত আমরা যাব না। নেগেটিভ আসলে আর আমরা কি স্টেপ 6 পর্যন্ত আর যাব না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এই কমেন্টটা দিতে হবে, হেন্স সুপার প্রফিট ইজ নেগেটিভ, সো দেয়ার ইজ নো গুডউইল ইন দ্য ফার্ম। এই কমন ডায়লগটা যদি এটা নেগেটিভ আসে তাহলে এই কমন ডায়লগটা সব অঙ্কের জন্যই প্রযোজ্য, ঠিক আছে। হুম। ওকে, ভাই ইন্ট্রিনসিক ভ্যালু মেথড কি? ওটা আলাদা জিনিস, এটা তো শেয়ারের অঙ্ক, এখনো এসে পারিনি তো ভাই শেয়ারের। এই অঙ্কটা অধ্যায়টার নামই কিন্তু আমি বলছি গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন, শুধু গুডউইল ভ্যালুয়েশন তো বলি না। এই অধ্যায়ের ভিতর তোমার গুডউইলের অঙ্ক আছে, শেয়ারের অঙ্ক আছে, তবে শেয়ারে যাইতে গেলে তোমাকে আগে সুপার প্রফিট কমপ্লিট হতে হবে। সুপার প্রফিট ক্লিয়ার না করে শেয়ারে যাওয়া যাবে না। শেয়ারের অঙ্ক আসলে এই যা করিছো এখানে ষষ্ঠতম স্টেপে ম্যাক্সিমাম জায়গায় আপনার গুডউইল আসবে, তারপরে শেয়ারের অংশ কাজ করতে হবে, ওইটা আসলে আরো কাজ বেশি। এখনো তো 5টা স্টেপের ভিতর সীমাবদ্ধ, ওখানে কাজ তখন আরো বেশি আসবে, ঠিক আছে। এজন্যই ইন্ট্রিনসিক ভ্যালু ওগুলো সব শেয়ারের বিষয়, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। সুপার প্রফিটটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে।